কিন্তু এখানে আমি আপনার সাথে সংযোগ করতে চাই। আপনার মতো করে অনেকেই কিন্তু এই কথাগুলো বলে, হয়তো ক্যামেরার সামনে বলে না, আমাদের সাথে বলে বা লিখে। কিন্তু আমরা ফেসবুক ইউটিউব ঘাটলে দেখি যে আসলে বাংলাদেশটা একটা বিরাট চলচ্চিত্রের উৎসবে পরিণত হয়েছে। পিআর বলি, ফেসবুকার বলি, বা অনেক সময় পেইড রিভিউর কথাও শুনি। এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখো, তুমি যেগুলো যেগুলি বললা, তুমি আমার কথা ইশারাতে বুঝে নিবে। আমি যতগুলি সাক্ষাৎকার দেখেছি যে হলের থেকে বেরোচ্ছে, জি জি জি। যে ভাই ছবিটা কীরকম লাগলো, তার থেকে আমি প্রায় 6 থেকে 7 জনকে চিনি। আচ্ছা আচ্ছা। ওনারা চলচ্চিত্রের সাথে জড়িত, এই ইউটিউবের সাথে জড়িত, এবং তার মধ্যে কিন্তু একজন পরিচালকও ছিলেন। আচ্ছা। আমি তার একটা সুপারহিট ছবির আর্টিস্টও আমি ছিলাম। জি। সেই রিভিউ দিল, তাকেও দেখেছি, কিন্তু আমার তো চোখে আড়ায়নি। আমি প্রায় 4-5 জনকে বললাম, তার মধ্যে 3 জনের সাথে আমার ফোনে কথা হয়েছিল। ভাই কি করব, বলার তো কিছু নাই, বলতে হবে। বলতে হবে, বলতে হবে, আমার বলার কিছু নাই। এখন আমি যে ছবিতে অভিনয় করছি, এই ছবির বেলাও কি এরকম ঘটনা ঘটে কিনা তাও আমি বলতে পারবো না, হয়তো বা ঘটে। কিন্তু শাকিব প্রসঙ্গে যে কথাটা, মানে রাজকুমার প্রসঙ্গে যে কথাটা, আপনি কি মনে করেন যেভাবে হাইপ উঠেছিল সেভাবে দর্শক ধরতে পেরেছে আগের বিগত দিনের কথা তুলনা করলে? দেখো, তোমাকে কিন্তু একটু আগেই বলেছি যে এইবারে কিন্তু মানে আপ টু দ্য মার্কের কিন্তু কোনো ছবি কিন্তু নাই। তার মধ্যে থেকে বেটার হচ্ছে রাজকুমার। কিন্তু রাজকুমার কি প্রিয়তমাকে ছুতে পারবে? অসম্ভব ব্যাপার। আমরা বেতর্কতভাবে শুনতে পেরেছি যে 1 কোটি প্লাস কিছু টাকা হয়তো টেবিল কালেকশন হয়তো প্রযোজক পাবে, এটা আমরা শুনেছি। আমরা আমি এটার সাথে ফুললি একমত যে দেখো, একটা সুপারস্টার মেগাস্টারের ছবিতে থাকলে 1 কোটি প্লাস টেবিল কালেকশন থাকবে, এটি তো বাস্তব হওয়া উচিত। কিন্তু পরিস্থিতির কারণে যেটা বলতে হচ্ছে যে এখন এটা শুনছি অনেক আগে, কিন্তু 1 সপ্তাহ তো এখনো শেষ হয়নি, এখন আমরা সকলে হতাশ। বিশেষ করে আপনি যদি ইউটিউবারের কথা বলেন, ইউটিউবাররা এখন ইন্টারভিউ নেওয়ার মতো লোক পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে মনে করি ইন্টারভিউর মতো লোক পাচ্ছে না, তারা তো চলে গেছে, কিছু টাকা পয়সা নিয়ে তারা কিছু নিয়ে চলে গেছে। এখন মনে করো যে সাপোজ যাদেরকে দিয়ে কথা বলবে, অনেকেই তো পাচ্ছে না। এখন এটা বাস্তব সত্য কথা, দেশে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে যেরকম তুমি আমার সাথে যখন কথা বলছো, আজকে প্রচণ্ড রকমের তাপদহর মধ্যে অবস্থান করছি। আমার কিন্তু একটা ছবি রিলিজ হয়েছে, সোনার চর, আমি কিন্তু এখনও দেখতে যাইনি। এটা কিন্তু আমার ক্রেডিট না, কিন্তু আমার দেখতে যাওয়া উচিত আমি মনে করি। ছবিটা দেখেছি এর আগে, অনেক সুন্দর ছবি, অনেক মার্জিত ছবি, কিন্তু বাস্তব সত্য কথা বলি যে এই ধরনের একটা ছবিতে অভিনয় করা একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। গান ভালো, আউটস্ট্যান্ডিং ডাইরেকশন জাহিদ হোসেনের, এবং আমি প্রডিউসারকে ধন্যবাদ দিই। কিন্তু এই ছবিটি ঈদের ছবি না, আচ্ছা, এটা ঈদের ছবি না, এটা একটা অনেক পিস, একটা সামাজিক, একটা সুন্দর, একটা গুডউইল টাইমে এই ছবিটা রিলিজ দেওয়া উচিত আমি মনে করি। এবং সুন্দর একটা টাইমে হতে পারে, বৈশাখের সাথে কোনো রিলেটেড, হতে পারে 26শে মার্চের সাথে কোনো রিলেটেড, হতে পারে তোমার হচ্ছে 16ই ডিসেম্বরের সাথে কোনো রিলেটেড। এটা বুঝতে পেরেছি। ইয়েস, এবং একটু ওয়েদারটা ইজ গুড, হ্যাঁ, এরকম একটা অ্যাটমসফিয়ারে ছবিটা রিলিজ করা উচিত আমি মনে করি। এটা ঈদের ছবি না। আর পার্টিকুলার ওই সেদিন গিয়াসউদ্দিন সেলিম বলতেছিল যে ঈদের ছবি মানেই কি বোম্বের ছবি, ঈদের ছবি মানেই কি ম্যাড্রাসের ছবি। দেখেন, ঈদের ছবির বলতে যে কোনো ইয়ে আছে, বাধা ধরা নিয়ম আছে, এটা কিন্তু তা না। এইটাও আমি সেটা বলবো না। কিন্তু ঈদের ছবি বলতে গিয়ে একটা জিনিস বলতে হয়, ঈদের ছবিতে কিন্তু একটু টান টান কিছু ক্লাইম্যাক্স থাকে, ছেলে মেয়েরা কিন্তু উচ্ছলভাবে চলতে পছন্দ করে, কিছু প্রেম দেখে, কিছু ফাইট দেখে, কিছু একটু মাসাল এরকম করার চেষ্টা করে, কিছু রোমান্টিকিজম দেখে, কিছু অ্যাকশন দেখে, কিছু হরর দেখে, কোনো কিছু দেখে। আমি তো মনে করি যে এই যে ইকবালকে অনন্ত জলিল ভাই না করেছে, আমিও না করেছি, ইকবাল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সাংঘাতিক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে।
যে ওর ছবিটা কিন্তু ঈদের ছবির মতোই ছিল। এখন 3 তারিখে আসবে, ইট ইজ কংগ্রেচুলেশন আমি মনে করি।